একটা অদ্ভুত গ্রাম, যেখানে মঙ্গলবার মানেই কিছু অমঙ্গল ঘটতে চলেছে। মঙ্গলবার রাত হলেই একটা অদ্ভুত মহিলাকে দেখা যায়, সে হাতে ও মাথায় আগুন নিয়ে দৌড়ে বেড়াচ্ছে। কিন্তু কেন? আর পরের দিন সকালেই একটি স্ত্রী ও একটি পুরুষের লাশ উদ্ধার হচ্ছে, যারা কিনা গ্রামে লুকিয়ে পরকীয়া করে। আবার এদের নামই কেউ আবার তাদের মৃত্যুর আগের দিনই গ্রামের দিয়ালে দিয়ালে লিখে রাখে। কিন্তু কে সে? আর গ্রামের একটি মেয়ে, সে যাকেই পায় তার সঙ্গে ফিজিক্যালি সম্পর্ক স্থাপন করে। কিন্তু কেন? তো এতগুলো কেনর উত্তর পেতে আজকের গল্পটি সম্পূর্ণ দেখতে হবে। আমার বলা প্রত্যেকটা কথা ও প্রত্যেকটা চরিত্রকে ভালোভাবে প্রত্যক্ষ করবে। তো আজকের গল্পটি সম্পূর্ণই একটা ভিন্ন ধর্মী থ্রিলার কাহিনী। তো চলো গল্পে যাওয়া যাক। তো গল্পের শুরুতেই দুটি বাচ্চাকে দেখতে পাই, তারা খেলা করছে। এই যে এই মেয়েটির নাম সাহেলি আর ছেলেটির নাম রবি। এরা আসলে খুব ভালো বন্ধু। তো রবি সাহেলিকে একটা ফটো দেখায়। এই ফটোটি আসলে তারা মেলা থেকে কাল তুলেছিল। সাহেলি বলে, বাহ, ছবিতে তোমাকে তো দারুণ লাগছে। হ্যাঁ, সে তো লাগবেই, কিন্তু তোমাকে না ঠিক ভালো লাগছে না। সাহেলি মুখটা কাচুমাচু করে বলে, আমার কাজলটা শেষ হয়ে গেছে, আমার দিদিমা এখনো কাজল এনে দেয়নি। রবি বলে, জানি তো, বলে সে সাহেলিকে কাজল দেয়। সাহেলি বলে, এই কাজল তুমি কোথায় পেলে? রবি বলে, কাল রাতে আমি মহালক্ষ্মীর মন্দিরে গেছিলাম এবং ওখান থেকে নিয়ে এসেছি। সাহেলি বলে, কি, তোমার ভয় করিনি ওই মন্দিরে যেতে? আসলে মন্দিরটি ছিল গ্রামের বাইরে এবং ওই সাইডটা খুব একটা ভালো জায়গা না, রাত্রেবেলা মানুষ চলাচল হয়ই না বললে চলে। রবি বলে, ভয় একটু লেগেও ছিল, কিন্তু তোমার চোখের কাজলটা তো প্রয়োজন, আর তোমাকে কাজল না পড়তে দেখলে আমার ভালো লাগে না। এবং রবি সাহেলিকে নিয়ে আরো অনেক সুন্দর সুন্দর কথা বলে। এইবারে তারা যখন বাড়ি ফিরছিল, তখন তারা খেয়াল করে পাশে কুয়ার মধ্যে একটা কুকুরের বাচ্চা পড়ে আছে। তো এরা দুজন মিলে সেই কুকুরের বাচ্চাটিকে উদ্ধার করে। তো সাহেলি কুকুরের বাচ্চাটিকে অনেক যত্ন করে এবং তার সঙ্গে করে কুকুরটি বাড়িতে নিয়ে আসে। তো বাড়ি এসে সাহেলি দেখতে পায় তার বাবা এসেছে। সাহেলি অনেকটাই খুশি হয়, কারণ তার বাবা এখানে থাকে না, আজ এসেছে ওই জন্য। তো এখানে সাহেলির বাবা তার মা অর্থাৎ সৎ মা তার দিদিমার সঙ্গে ঝগড়া করছে। আসলে ব্যাপারটা খুলে বলি, সাহেলির মা কয়েক বছর আগে মারা গেছে এবং সাহেলির নামে সে কিছু সম্পত্তি রেখে গেছিল। আর এইদিকে সাহেলির বাবা আর একটা বিয়ে করে, অর্থাৎ সাহেলির সৎ মা। তো সাহেলির বাবা বিয়ে করার পরে সাহেলি তার দিদিমার কাছেই থাকে, কারণ সাহেলির সৎ মা তার কাছে সাহেলিকে রাখতে চায় না, ওই জন্য তার বাবাকে নিয়ে অন্য কোথাও থাকে। তো আজ হঠাৎ সাহেলির বাবা ও তার সৎ মার এখানে আসার কারণ, সাহেলির মা সাহেলির নামে যে জমি রেখে গেছে সেই জমিটা তার বাবা নিতে চায়। অ্যাকচুয়ালি তার সৎ মায়ের যুক্তিতে, কারণ সাহেলির বাবা তার সৎ মায়ের কথায় ওঠে আর বসে। তো সাহেলির বাবার কথা হচ্ছে যে সাহেলির নামে যে জমি আছে সেটা যদি তাদেরকে দিয়ে দেওয়া হয়, তাহলেই তারা সাহেলিকে তাদের সঙ্গে রাখবে। কিন্তু সাহেলির দিদিমা এই জমি দিতে রাজি নয়, কারণ সে তো জানে জমি একবার দিয়ে দিলে ও বাচ্চাদিকে ওরা দেখবেই না। তো সাহেলির দিদিমা তাদেরকে কোনো সম্পত্তি দেবে না বলে নাকচ করে দেয় একেবারে। তো সাহেলির বাবা ও সৎ মা সেখান থেকে রেগে মেগে চলে যায়। এটা হচ্ছে এদের রোজগার চাওয়া আসা। এরা প্রায় সময় আসে, সম্পত্তি নিয়ে ঝামেলা করে এবং আবার চলে যায়। তো সাহেলি তো এখন ছোট, অত বোঝে না। তার বাবা চলে যাওয়ায় তার মনটা খারাপ হয়ে যায়। সে লক্ষ্মী মন্দিরে এসে মন খারাপ করে বসে থাকে। তো সেখানে রবি আসে এবং সাহেলির থেকে সব শোনে। রবি বলে, তুমি মন খারাপ করো না, তোমার বাবা আর আমার বাবা কতকটা একই, আমাদেরকে ওরা ভালোই বাসে না। আর তখনই সেখানে রবির বাবা চলে আসে এবং রবিকে গালিগালাজ করতে থাকে আর বলে, তোকে কখন বিড়ি আনতে পাঠিয়েছি আর তুই এখানে বসে আছিস, এবং তাকে মারতে ধরতেও যায় এবং রবি সেখান থেকে পালিয়ে যায়। তো রবির বাবা সাহেলিকে এসে বলে, কিরে সাহেলি, আমাদের বাড়িতে আর যাস না কেন? সাহেলি বলে, হ্যাঁ গিয়েছিলাম, তখন তুমি বাড়ি ছিলে না। রবির বাবা বলেন, আবার যাবি? হ্যাঁ, মানে এই লোকের কথাবার্তা দৃষ্টিভঙ্গি খুব একটা ভালো ইঙ্গিত দিচ্ছে না। তো এরপরে বেশ কিছুদিন কেটে যায়। একদিন সাহেলির দিদিমা বুঝতে পারে সাহেলি বড় হয়ে গেছে, অর্থাৎ তার পিরিয়ড শুরু হয়ে গেছে। তো সাহেলির দিদিমা কিভাবে ব্যাপারটা বোঝাবে সামলাবে বুঝে উঠতে পারে না, ওই জন্য সে সাহেলির বাবার কাছে ফোন করে, কিন্তু ফোনটি তোলে সাহেলির সৎ মা। তো সাহেলির দিদিমা ব্যাপারটা তাকে বলে, কিন্তু সাহেলির সৎ মা আসতে পারবে না বলে জানিয়ে দেয়। পাশ থেকে সাহেলির বাবাও বলে সেও যেতে পারবে না। তো সাহেলির দিদিমা আর কি করবে, সে সাহেলিকে ব্যাপারটা কোনো রকমে বোঝায় আর যা পালনীয় আছে তা ছোট করে করে। তো এমনই একদিন রবিদের কুঠুরিতে আগুন লেগে যায় এবং সেখানে রবি ও তার বাবা জ্যান্ত পুড়ে মারা যায়। এতে সাহেলি অনেক কষ্ট পায়, কারণ এই পৃথিবীতে তার দিদিমা ও এই রবি তাকে ভালোবাসতো, তার মধ্যে রবি তাকে ছেড়ে চলে গেল। তো এরপরে ঘটনা চলে আসে 10 বছর পরে, এক মঙ্গলবারের রাত্রে, এবং একটি কুকুরকে দৌড়াতে দেখি আর একটি মহিলাকে হাতে ও মাথায় আগুন নিয়ে যেতে দেখি। তো এরপরে সকাল হয়, এক বৃদ্ধাকে দেখতে পাই, সে কিছু একটা দেখে থমকে দাঁড়িয়ে যায়। তারপরে আরেকটি লোক, এই করতে করতে গ্রামের অর্ধেক মানুষই সেখানে দাঁড়িয়ে যায়। তারা অবাক দৃষ্টিতে কিছু একটা দেখছে।
তো এইদিকে দুজন লোককে আসতে দেখি। এই টাকলুটার নাম কাশি, আর পিছনে তার বন্ধু পুলি। এ আসলে কানা, চোখে দেখতে পায় না। তো ভিড় দেখে তারাও সেখানে আসে এবং আমরা দেখতে পাই গ্রামবাসীরা একটা দেয়ালের দিকে তাকিয়ে থমকে দাঁড়িয়ে আছে। সেখানে কিছু লেখা আছে। পুলি বলে কি লেখা আছে পড়ে শোনাতে, কারণ সে তো দেখতে পায় না। তো কাশি লেখাটা পড়ে শোনায় যে ড্যানিয়েলের স্ত্রীর সঙ্গে অন্য একটি লোকের অ্যাফেয়ার আছে। তো কিছুক্ষণ পরে ড্যানিয়েলও সেই রাস্তা দিয়েই যাচ্ছিল এবং সেও সেখানে আসে। ড্যানিয়েল বলে দেয়ালে আবার কি লেখা আছে, সবাই এত অবাকভাবে দেখছে। সে কাশিকে বলে লেখাটা পড়ে শোনাতে। আসলে ড্যানিয়েল পড়াশোনা জানে না, তো কাশি প্রথমে কিছু বলতে চায় না। অতঃপর ড্যানিয়েল জোর করাই সে বলে। তো ড্যানিয়েল যখন জানতে পারে তার স্ত্রীর সঙ্গে অন্য কারোর সম্পর্ক আছে, এতে ড্যানিয়েল খুব রেগে যায় এবং সে তার স্ত্রীকে আজকে মেরেই ফেলবে এরকম একটা রাগ নিয়ে সেখান থেকে চলে যায়। তো এখানে সিন কাট হয়ে যায় এবং একটি কলা বাগানে অর্থাৎ ওই কুয়ার পাশে একটি লোক কাজ করছিল এবং সেখানে কিছু প্রজাপতি বারবার আসছিল। তো লোকটি সেই দিকে যেতেই থমকে দাঁড়িয়ে যায়। সেখানে একটি মহিলা একটি পুরুষ মরে পড়ে আছে। আসলে মহিলাটি হলো ড্যানিয়েলের স্ত্রী, আর যে লোকটির সঙ্গে তার অ্যাফেয়ার ছিল তারা দুজনাই মরে এখানে পড়ে আছে। তো এরপরে আস্তে আস্তে পুরো গ্রামের লোকজন সেখানে জড়ো হয়ে যায়। তো এদের দুজনকে দেখে বোঝা যাচ্ছে যে এরা দুজন বিষ খেয়ে আত্মহত্যা করেছে। তো গ্রামের লোকজন বলা বলি করছে তাদের অ্যাফেয়ারের কথা কেউ দেয়ালে লিখে দিয়েছিল এবং সেটা এরাও দেখতে পায়। তারপরে মান সম্মানের হেতু এরা আত্মহত্যা করে নিয়েছে। আর গ্রামের লোকেদের মধ্যে এও রটনা ওঠে যে দেয়ালে ওই কথাটা কেই বা লিখলো। তো ক্রাইম স্পটে পুলিশ আসে। এর নাম মায়া। এর নতুন বদলি হয়েই এই গ্রামে এসছে। মায়া লাশ দুটিকে ভালো করে প্রত্যক্ষ করে, আর এই গ্রামেরই একজন ফটোগ্রাফার, এর নাম বাসু, এ বডিগুলোর ফটো তুলতে থাকে। আসলে এ মাঝে মধ্যে পুলিশের এরকম কাজ করে দেয়, কিন্তু আজকে বাসুকে কিছুটা নার্ভাস লাগছে। তো মায়া গ্রামের লোক ড্যানিয়েল সবাইকে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু তেমন কিছু ক্লু পায় না। তো গ্রামের সবাই বলছিল এদের অ্যাফেয়ারের ব্যাপারে সবাই জেনে গেছে, তাই এরা আত্মহত্যা করে নিয়েছে। কিন্তু মায়া বলে আমার সন্দেহ আছে, তাই সে বডি দুটিকে পোস্টমর্টমের কথা বলে। এতে গ্রামের লোক খেপে যায়, কারণ গ্রামের লোকেরা একটু ধার্মিক প্রকৃতির হয়, তাই তারা দেহ কাটাছেড়া করাতে চায় না। মায়া গ্রামবাসীদের বলে পোস্টমর্টম করলে সত্যিটা উঠে আসবে, কিন্তু গ্রামবাসী বলে এইরকম ঘটনা আমাদের গ্রামে কখনোই ঘটেনি, মানে পোস্টমর্টম কখনোই হয়নি, আর মৃত্যুর পরে দেহ কাটাছেড়া হোক এটা তারা চায় না। অবশেষে কাশি এসে বলে পোস্টমর্টম যদি করতেই হয় তাহলে আমাদের গ্রামের জমিদারের কাছ থেকে পারমিশন নিয়ে আসুন। তো সিন শিফট হয় জমিদার বাড়িতে। তো জমিদারের নাম প্রকাশ। সে সকালে উঠেই তার বাবার ছবিতে জুতো মারতে থাকে, কারণ তার বাবা এই বাড়িটা ছাড়া তার জন্য আর কিছুই রেখে যায়নি। প্রকাশ কিন্তু একটু বদমেজাজি মতো, মানে হুটহাট মাথা গরম হয়ে যায়। তো এবারে প্রকাশের স্ত্রী শান্তিকে দেখতে পাই। তার স্বামী এরকম রকচটা হলেও ইনি খুব শান্ত, খুব ভালো মনের মানুষ, সবসময় পুজো অর্চনা নিয়েই থাকে। তো শান্তি সকালে পুজো করে তার স্বামীকে দ্বীপের তাপ দিতে আসে। তো তার স্বামী হুটহাট করে সেখান থেকে চলে যায়, কারণ প্রকাশ অত ভগবানে বিশ্বাস করে না। তো জমিদার এইবারে ক্রাইম স্পটে আসে। তো মায়া সব বিস্তারিত বলে যে এদের পোস্টমর্টম করলে সত্যিটা সামনে আসবে, কিন্তু প্রকাশও এতে রাজি হয় না। সে বলে এই গ্রামে এরকম ঘটনা কখনোই ঘটেনি, আর আমি ঘটতেও দেব না। ওদের অ্যাফেয়ার জানতে পারায় ওরা গ্রামে আর মুখ দেখাতে পারবে না, তাই তারা আত্মহত্যা করে নিয়েছে। এটাই আপনার রিপোর্টে আপনি লিখে দিন। তো মায়া আর কিছু বলে না, কারণ এটা যেহেতু একটা গ্রাম, এখানে পুলিশ বেশি জোর খাটাতে গেলে উল্টে গ্রামবাসীর কাছে মার খেয়ে মরবে। তো কিছুক্ষণ পরেই এদের দুজনার অন্তিম সংস্কার করা হয়। ড্যানিয়েলা ছিল খ্রিস্টান আর এই লোকটি ছিল হিন্দু, তাই দুই ধর্ম মতেই তাদের সৎ কাজ করা হয়। ড্যানিয়েলের স্ত্রীর সৎ কাজে কিছু লোক গেলেও এই লোকটির সৎ কাজে কেউ আসে না। মুখোশধারী একটি লোক তাকে পোড়াচ্ছে। এ আসলে শ্মশানেই থাকে। তো এইদিকে কাশিকে দেখতে পাই, সে একটি দোকানে আছে এবং দোকানের মেয়েটিকে পটানোর চেষ্টা করছে। আসলে সে এরকম কাজ প্রায়ই করে। তো সেই পথ দিয়েই গ্রামের ডাক্তারে যাচ্ছিল, এর নাম বিশ্বনাথ। তো ডাক্তারের কথা শুনে পুলি কাশিকে বলে এই ডাক্তারের জীবনটাও রঙিন ছিল, ওর মেয়ে মারা যাওয়ার পর থেকে ও কেমন একটা হয়ে গেছে। তো এরপরে দেখতে পাই ডাক্তার একটি মেয়েকে চিকিৎসা করছে। তো বিশ্বনাথ মেয়েটির বাবা মাকে বলে একে নিয়ে তোমরা শহরে চলে যাও, কারণ এই গ্রামে আর এর চিকিৎসা করা সম্ভব হচ্ছে না। তো শহরে যাওয়ার কথা শুনে মেয়েটির বাবা মার মুখটা একটু শুকিয়ে যায়। তো বিশ্বনাথ এদেরকে বলে টাকা পয়সা কি আছে? মেয়েটির বাবা বলে কারোর কাছ থেকে নিয়ে যাব আমরা। তো বিশ্বনাথ নিজেই তাদেরকে পয়সা দেয় আর বলে দেরি করো না, মেয়েকে নিয়ে এক্ষুনি বেরিয়ে পড়ো। তো আমরা বুঝতে পারি ডাক্তার খুব ভালো একটা মানুষ। তো নারী নামে একজনকে দেখতে পাই, এ আসলে বাসরি বন্ধু। সে একটি মেয়ের কাছে আসে, আসলে এটি এর গার্লফ্রেন্ড। তো বাড়িতে কেউ নেই শুনে সে তো শুরু করে দেয়, আর ঠিক তখনই সেখানে মেয়েটির দাদা গুরুজা চলে আসে। তো নানি তার আগেই সেখান থেকে বেরিয়ে যায়। তো গুরুজা নানিকে ঠিক পছন্দ করে না, সে সন্দেহ করে তার বোনের সঙ্গে এর কিছু সম্পর্ক আছে, শুধু হাতে নাতে ধরার অপেক্ষা, তারপরে এর কপালে আছে। তো কয়েকদিন পরে সেই গ্রামে একটি মেয়ের বয়ঃসন্ধিকাল শুরু হয়ে যায়, অর্থাৎ তার পিরিয়ড শুরু হয়েছে। আসলে এই গ্রামে মেয়েদের প্রথম পিরিয়ড শুরু হলেই একটা বিশাল ধুমধাম করে অনুষ্ঠান করা হয় এবং আত্মীয় পরিজন গ্রামের সমস্ত লোককে ডেকে খাওয়ানো হয়। এইটা অনেকেই করে এমনি।
আর এই কারণে 10 বছর আগে সাহেলির দিদিমা চিন্তিত হয়ে পড়েছিল, কারণ এত বড় অনুষ্ঠান সে তো করতে পারবে না। সাহেলির বাবা মাও সেদিন আসেনি, তাই সে ছোট করে যা পালনীয় কাজ ছিল সেরে ফেলেছিল। তো এই অনুষ্ঠানে গ্রামের সব লোকজনই আছে, তারা ওই আত্মহত্যা কেস নিয়েই আলোচনা করছে। তো গুরুজা বলে, আমার মনে হয় ওই বাসুই দেয়ালে ওই সব লেখা লিখেছিল, কারণ ড্যানিয়েলের স্ত্রীর সঙ্গে যে ছেলেটির অ্যাফেয়ার ছিল সে ছিল আবার বাসুর বন্ধু। তো গুরুজার এইসব কথা নানি তো শুনতে পায় এবং সে ফটোগ্রাফার বাসুকে গিয়ে সব বলে দেয়, এবং বাসু এতে খুব রেগে যায় এবং সে গুরুজাকে গিয়ে মারতে ধরতে থাকে। আর আস্তে আস্তে করে এই পুরো অনুষ্ঠান বাড়িতেই মারপিট লেগে যায়, খাবার দাওয়া ছোড়াছুড়ি, যে যাকে পারে মারছে, মানে যা তা একটা অবস্থা। তো সেখানে হঠাৎ জমিদারের গাড়ি চলে আসে এবং সবাই চুপচাপ হয়ে যায়, যেন একটু আগে এখানে কিছুই ঘটেনি। তো জমিদারের স্ত্রী শান্তি আসে এবং ওই বাচ্চা মেয়েটিকে কিছু উপহার কথাবার্তা বলে সে চলে যায়, এবং সে চলে যেতেই এইদিকে আবার আগের মতো মারপিট শুরু হয়ে যায়। অবশেষে গ্রামের বয়স্ক লোকেরা এসে তাদের মারপিট থামায়। তো সেই লক্ষ্মী মন্দিরের পুরোহিতকে দেখতে পাই, সে জমিদার প্রকাশের বাড়িতে আসে আর বলে কয়েকদিন পরেই তো গ্রামের বাৎসরিক লক্ষ্মী পুজো আছে, তার জন্য কিছু পয়সা করেই দিতে। কিন্তু জমিদার প্রকাশ কোনো পয়সা করে দিতে পারবে না বলে সাফ সাফ জানিয়ে দেয়, কারণ তার অত ঠাকুর দেবতায় বিশ্বাস নেই। তো পুরোহিত যখন চলে যাচ্ছিল তখন প্রকাশের স্ত্রী শান্তি তাকে ডাকে এবং পুরোহিতকে পুজোর জন্য পয়সা দেয়। আর সে পুরোহিতকে বলে পুজোটা এবারে যেন বড় করে হয়, পুজোটা যেন সোমবার রাতে শুরু হয়ে মঙ্গলবার রাতে শেষ হয়, কারণ সে তো ঠাকুর দেবতা নিয়েই থাকে। তো দেখতে দেখতে পুজোর দিন চলে আসে, তো বিশাল ধুমধাম করেই পুজো হয়। তো একটা অদ্ভুত ব্যাপার দেখতে পাই, শ্মশানে যে মুখোশধারী লোকটি মরা পোড়ায় সে এই পুজোর তালে তালে অদ্ভুত ভাবে নাচতে থাকে। আর সেই মহিলাটিকে দেখতে পাই, সে হাতে ও মাথায় আগুন নিয়ে দৌড়ে যাচ্ছে। তো পুজো শেষ হয়, সকালবেলা দুধওয়ালা দুধ দিতে যাচ্ছে, সে একটা জায়গায় এসে হঠাৎ থমকে দাঁড়িয়ে যায়। তো এরপরে সেখানে পুরো গ্রামের লোক জড়ো হয়ে যায় এবং এবারও দেয়ালে একজন পুরুষ একজন মহিলার নাম লেখা আছে, যাদের একে অপরের সঙ্গে অ্যাফেয়ার আছে। তো গ্রামের অন্য একটি প্রান্তে খবর আসে একটি লোক ও একটি মহিলা ফাঁসিতে ঝুলছে গাছে। অতঃপর সেখানে পুলিশ লোকজন সবাই জড়ো হয়ে যায়। তো মায়া লাশ দুটিকে ভালো করে দেখতে থাকে, সে কতকটা বুঝতে পারে এগুলো সুইসাইড নয়, এদেরকে মারা হয়েছে। তো মায়া এইবারে জমিদার প্রকাশকে বলে, এইবারে যদি আপনি বাধা দেন তাহলে কিন্তু গ্রামে এরপরে এরকম মরতেই থাকবে, আমাকে পোস্টমর্টম করতে দিন যাতে সত্যিটা সামনে আসে। এদেরকে যে মারছে সে এই গ্রামেই আছে, সুতরাং আপনি ভেবেচিন্তে দেখুন। তো জমিদার প্রকাশ এইবারে পরিস্থিতির গুরুত্ব বোঝে এবং সে এবারে আর বাধা দেয় না। তো মায়া এইবারে শুরু থেকেই শুরু করতে চায়, ওই জন্য সে ড্যানিয়েলের স্ত্রীর কবর খোঁড়ে। কিন্তু অবাক ব্যাপার, সেখানে ড্যানিয়েলের স্ত্রীর লাশই ছিল না। এ দৃশ্য দেখে মায়া তো হতভম্ব হয়ে যায়, আর মায়া এতে শিওরও হয়ে যায় যে এদেরকে কেউ প্ল্যান করেই মারছে, আর পুলিশ যাতে কোনো ক্লু খুঁজেই না পায় তার জন্য ড্যানিয়েলের স্ত্রীর বডিটাও চুরি করা হয়েছে। তো গ্রামের এই অবস্থা দেখে লক্ষ্মী মন্দিরে একটা মিটিং বসে। তো গ্রামের সবাই প্রায় সেখানে আছে, তারা আলোচনা করছে যে গ্রামে এরকম ঘটতে দিলে তো চলবে না, নয়তো এরকম করতে করতে গ্রাম তো শূন্য হয়ে যাবে। কার সঙ্গে কার অ্যাফেয়ার আছে আর কেই বা দেয়ালে এই কথাগুলো লিখছে তাকে আমাদের ধরতেই হবে। তো আলোচনায় এইটা উঠে আসে যে সবাই মঙ্গলবারই মারা যাচ্ছে, সুতরাং এইটা ঠিক করা হয় যে মঙ্গলবার রাতে সবাই গ্রাম পাহারা দেবে, অর্থাৎ পুরো গ্রাম সবাই দলে ভাগ হয়ে টহল দেবে। তো সেই মতো অন্ধ পুলি গ্রামের সবাইকে জানিয়ে দেয় যে মঙ্গলবার রাতে কেউ ঘর থেকে বেরোবে না, আর ওই দিন গ্রামের সব ছেলেরা গ্রাম পাহারা দেবে, আর যদি কারোর অ্যাফেয়ার থেকে থাকে তারা মোটেই বেরিয়েও না। তো পরের মঙ্গলবার পুরো গ্রামবাসীরা দলে ভাগ ভাগ হয়ে গ্রাম পাহারা দিতে থাকে, আর প্রত্যেকটা বড় বড় দেয়াল তারা ভালো করে নজর রাখছিল। আর ওইদিকে সেই মহিলাকে দেখতে পাই যে হাতে ও মাথায় আগুন নিয়ে কোথাও একটা যাচ্ছে। তো রাত একটু গভীর হতেই একজন চাদর মুড়ি দিয়ে হ্যারিকেন হাতে নিয়ে একটি দেয়ালের কাছে গিয়ে কিছু লিখতে যায়। তো গ্রামবাসীদের চোখে এ পড়ে যায় এবং গ্রামবাসীরা তাকে তাড়া করতে থাকে। তো লোকটিও প্রাণপণে ছুটতে থাকে। তো এদিকে ডাক্তার বিশ্বনাথকে দেখতে পাই, সে কোথাও একটা গেছিল, এখন রাতে বাড়ি ফিরেছে। সে যখন ওই কুয়ার পাশ দিয়ে আসছিল সেখানে কান্নার শব্দ শুনতে পায় এবং সেটা দেখার জন্য এগিয়ে যেতে থাকে। তো গ্রামবাসীরা অনেক দৌড়াদৌড়ির পরে সেই লোকটিকে অবশেষে ধরেই ফেলে এবং লোকটির মুখ থেকে যখন চাদরটি সরানো হয় দেখা যায় এই লোকটি আর কেউই নয়, সেই ফটোগ্রাফার বাসুর বন্ধু নানি, যার আর কি গুরুজার বোনের সঙ্গে ইঙ্গি বিঙ্গি আছে। এইদিকে ডক্টর বিশ্বনাথ দেখতে পাই এই কুয়োর উপর একটি মেয়ে বসে কাঁদছে। তো ডক্টর ওই মেয়েটির কাছে যেতেই মেয়েটি বিশ্বনাথের দিকে তাকিয়ে চিৎকার করে ওঠে এবং তার মুখ কি বিভৎস, আর সে হঠাৎ ওই কুয়াতেই লাফ দিয়ে দেয়। এই দৃশ্য দেখে ডাক্তার তো ভয় পেয়ে যায় এবং তার মুখ দিয়ে একটা নামই উচ্চারিত হয়, সাহেলি। তো এখানে সিন কাট হয়ে যায় এবং 18 মাস ফ্ল্যাশব্যাকে যায়। তো এখানে সাহেলিকে দেখতে পাই, সে বড় হয়ে গেছে, সেই ছোট্ট সাহেলি এইটা। সাহেলির বাবা সাহেলিকে এখনো নিয়ে যায়নি, সে দিদিমার কাছেই আছে। তো গ্রামের সব মেয়েদের মধ্যে সাহেলি সব থেকে সুন্দর ছিল, আর স্বাভাবিক অর্থেই গ্রামের সব ছেলেরা তার পিছনেই পড়েছিল। তো সাহেলি অত কাউকে পাত্তাই দেয় না, কারণ সাহেলি একজনকে ভালোবেসে ফেলেছে
সে হলো তার কলেজের প্রফেসর মাদান। সাহেলি তার কলেজের প্রফেসরের আশেপাশে সবসময় থাকার চেষ্টা করত এবং প্রফেসর মাদান তার সঙ্গে কথা বললে সে খুব খুশিই হতো। তো প্রফেসর মাদানের কথাবার্তা শুনে বুঝতে পারি সেও হয়তো সাহেলিকে পছন্দ করে, কিন্তু কেউ কাউকে বলে উঠতে পারেনি। তো রাতে যখন সাহেলি শুয়েছিল সে তার প্রফেসর মাদানের কথা মনে করতে থাকে। সাহেলি একা একাই হাসতে থাকে। হঠাৎ তার হাত কাঁপতে থাকে এবং সাহেলির সেক্সুয়াল ফিলিংস হতে শুরু করে এবং সে চোখ বন্ধ করে নেয় এবং সে কিছু কালারফুল প্রজাপতি দেখতে পায় এবং সাহেলি ফট করে চোখ খোলে এবং সে নিজেই অবাক হয়ে যায় যে সে তো কিছুই করেনি, অথচ তার হয়ে গেছে। কি হয়ে গেছে একটু বুঝে নাও। তো এখানেই সিন কাট হয়ে যায়। তো সাহেলিকে দেখতে পাই তার প্রফেসর মাদানের জন্য কিছু খাবার নিয়ে তার বাড়িতে এসছে। আসলে প্রফেসরের আজকে জন্মদিন। তো খাবার দেখে মাদান অনেকটা খুশি হয়ে যায়, যেহেতু সাহেলি তার নিজের হাতে বানিয়ে এনেছে। তো সাহেলি চলে যাবে এমন সময় বাইরে মুষলধারে বৃষ্টি নামে। তো প্রফেসর মাদান বলে তুমি বসে যাও, বৃষ্টি কমলে চলে যাও। তো সাহেলি বসে আছে। একটু পরেই মাদান পড়াতে শুরু করে, তাও সেটা একটা প্রেমের গল্প। তো বাইরের ওয়েদার আর ভিতরে প্রেমের গল্প, এতে দুজনার মনেই তো রবীন্দ্রসঙ্গীত শুরু হয়ে যায়। তো প্রফেসর মাদান সাহেলিকে কিস করতে যায়, কিন্তু সাহেলি স্যারকে সরিয়ে দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু একটু পরেই সাহেলি নিজেই আবার স্যারের কাছে ফিরে আসে এবং সেটাই ঘটে। তো এরপর থেকে এদের ঘোরা বেড়ানো আর ওটা প্রায় হতেই থাকে। তো এরকমই একদিন সাহেলি কলেজে গিয়ে জানতে পারে স্যার আজকে কলেজে আসবে না। তার মনটা খারাপ হয়ে যায়। তো এরপরে কলেজ ছুটি হলে সে স্যারের বাড়ি এসে দেখে তালা মারা। সেভাবে স্যার হয়তো গ্রামের বাড়িতে গেছে, কিছুদিনের মধ্যে চলে আসবে। তবে কিছুদিন কেটেও যায়, কিন্তু মাদান আর কলেজে আসেই না। তো এরপরে একদিন সাহেলি দেখতে পায় প্রফেসর মাদান তার স্ত্রীকে নিয়ে কলেজে এসছে, অর্থাৎ সে সদ্য বিয়ে করেছে। এটা দেখে তো সাহেলি পুরো চোখে মুখে অন্ধকার দেখে, যে যার কাছে সে নিজেকে সঁপে দিল, বিশ্বাস করলো, সেই তাকে ধোকা দিল। তো সাহেলি যখন রাগে কষ্টে প্রফেসরকে গিয়ে এই কথাটা বলে যে সে তাকে ভালোবাসতো, তো কেন তাকে ঠকানো হলো, প্রফেসর তার মুখের ওপরেই জানিয়ে দেয় আমি তো শুধু তোমাকে ব্যবহারই করেছি, তুমি অনেকটা ওই টিস্যু ব্যবহারের মতো, সব সময় ব্যবহার করা যাবে না। যতক্ষণ তোমাকে ভালো লেগেছিল ছিলাম তো সঙ্গে, ওই পর্যন্তই ঠিক আছে, তোমাকে বিয়ে করা ঠিক মানায় না। সাহেলি কান্নায় ভেঙে পড়ে যে মানুষটাকে সে এত বিশ্বাস করলো সে তাকে এইভাবে ইউজ করে ফেলে দিল। মালদার পাটি ধরতে গেলে যা হয়। তো সাহেলি কলেজ থেকে বাড়ি এসে দেখতে পায় তার দিদিমাও মারা গেছে। একই দিনে একসঙ্গে দুটো ধাক্কা তার জীবনটা পুরো উলটপালট করে দেয়। তো সাহেলির দিদিমার মৃত্যুর খবর শুনে সাহেলির বাবা ও সৎ মা সেখানে আসে। তো গ্রামে কিছু মোড়ল গোছের লোক সেখানে ছিল। তারা সাহেলির বাবাকে বলে সাহেলির এখন আর কেউ নেই, তাই আপনাকেও দায়িত্ব নিতে হবে। তো সাহেলির বাবা বলে সাহেলির নামে যে জমি আছে ওটা আমার নামে লিখে না দেওয়া পর্যন্ত আমি তো সাহেলিকে নিতে পারবো না। এই পরিস্থিতিতে ও জমি জমা নিয়ে পড়ে আছে। তো সাহেলি এবারে খুব রেগে যায়, সে আর সহ্য করতে পারে না। জমির কাগজপত্র নিয়ে এসে তার বাবার মুখের উপরেই ছুঁড়ে মারে আর বলে এটার জন্যই তো পাগল হয়ে আছো, যাও নিয়ে যাও। সাহেলির বাবা রেগে গিয়ে বলে মুখ সামলে, আমি কিন্তু তোর বাবা। সাহেলি বলে তুমি বাবা হওয়ার যোগ্যই নাও, বাবা হতে গেলেও একটা যোগ্যতা লাগে। অন্যদিকে সাহেলির সৎ মা এই সুযোগটাই কাজে লাগায় এবং কাগজপত্র নিয়ে ও সাহেলির বাবাকে নিয়ে সেখান থেকে চলে যায়। তো সাহেলি এরপর থেকে পুরো ডিপ্রেশনে ভুগতে থাকে, কারণ তার আর কেউই নেই। সে যাকে ভালোবেসেছিল সেও তাকে ধোকা দিয়েছে, তার কথা বলার মতো লোকও নেই। সে কোনো সময় চুপচাপ পড়ে থাকে, কোনো সময় আবার চিৎকার করতে থাকে, মানে সে আস্তে আস্তে খুব ভেঙে পড়ে। তো এরপরেও সাহেলি যখন একা একা থাকতো, শুয়ে থাকতো, তখন প্রফেসর মাদানের কথা তার মনে আসতো এবং কল্পনাতে তাকেই অনুভব করতে থাকতো। তো এইরকমই একদিন সাহেলি মাঠে বসে আছে আর সেখানে গ্রামের একটি ছেলে চলে আসে। আসলে সাহেলিকে ফলোই করছিল, কারণ ওই যে পাড়ার ক্রাশ। তো সাহেলি ছেলেটিকে দেখে এবং তার মধ্যে সে মাদানকে দেখতে পায় এবং সে মাদান ভেবে ছেলেটিকে চোখ ইশারায় ডাকে। তো ছেলেটি ভাবে আরে বাবা কোন দিক থেকে সূর্য উঠলো আজকে। তো সে সাহেলির কাছে চলে আসে। তো সাহেলি সেই ছেলেটির সঙ্গে মাদান ভেবে ওটাই করতে শুরু করে দেয়, কারণ সাহেলি যেন বারবার নিজের কন্ট্রোল হারিয়ে ফেলছে। তো সাহেলি চোখ বন্ধ করে ফেলে এবং সে আবারও রঙিন প্রজাপতি দেখতে পায়। তো সাহেলি যখন চোখ খুলে সিন পরিবর্তন হয়ে যায় এবং সে অন্য একটি জায়গায় অন্য একটি লোকের সঙ্গে আবারও ওইসব করছে। আসলে সে কলেজ ছেড়ে দিয়েছে, এখন ভাটায় একটা কাজ করে, আর এই লোকটি হচ্ছে সেই ভাটারই মালিক। মানে সাহেলি এখন যাত্রার সঙ্গেই শুয়ে পড়ে। তো পরের দিন সাহেলি যখন কাজে বেরোয় তার দিকে সব রকম বয়সের লোকেরাই কুনজরে তাকাতে থাকে, এমনকি দাদুও তাকে দেখে সিটি মারতে থাকে। ঠাম্মা জানতে পারলে না সিটি মারা বেরিয়ে যাবে। তো সাহেলি বাসে করে যখন যাচ্ছিল, তো বাসটি যখন ব্রেক মারছিল সাহেলির পাশের লোকটি ইচ্ছা করেই বারবার তাকে কোনোই মারছিল। তো সাহেলি এটা বুঝতে পারছিল যে ওই ছেলেটি ইচ্ছা করেই তার সঙ্গে এমনটা করছে, তবু সে কিছু বলতে পারছে না। তো এমন সময় তার আবারও হাত কাঁপতে শুরু করে এবং তার মধ্যে সেক্সুয়াল ফিলিংস আবারও জেগে ওঠে।
তো সাহেলি নিজেকে কন্ট্রোল করার জন্য তার হাতে একটা রাবার ব্যান্ড বেঁধে রেখেছিল এবং সেদিকে সে বারবার টেনে টেনে তার নিজের হাতেই মারতে থাকে এবং তার হাত দেখে আমরা বুঝতে পারি এটা সে প্রায় সময় করে, যার জন্য হাত কেটে গেছে। তো সাহেলি যখন কাজে আসে তার মালিক তার বন্ধুকে নিয়ে সাহেলির কাছে আসে আর সাহেলিকে বলে, এই সাহেলি, একে একটু সময় দে। সাহেলি বলে, সময় দেবো মানে? মালিক বলে, সেটা তুই বুঝে নে, বলে সে চলে যায়। আসলে সাহেলি এখানে কাজ করার জন্য তার মালিকের সঙ্গে কয়েকবার অন্তরঙ্গ হয়েছে, কারণ এখনকার সময় তো আর তার মালিক এমনি এমনি তাকে কাজ দেবে না। তো মালিকের বন্ধু যখন সাহেলির কাছে আসে তো সাহেলি আচমকায় তাকে একটা চড় মেরে বসে। তো এরপরে সাহেলির মালিক সাহেলিকে ঘাড় ধাক্কা দিয়ে সেখান থেকে বের করে দেয় এবং তার চরিত্র নিয়ে ও টাকা চুরি করেছে এইসব বদনাম দিয়ে সেখান থেকে একেবারে বের করে দেয় তাকে। তো সাহেলি রাগে অপমানে ক্ষোভে সেখান থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে আসে। সে অন্তত বাঁচার জন্য একটা কাজ যাই করে জোগাড় করেছিল, সেটাও আজকে গেল, তাহলে তার আর বেঁচে থেকে কি হবে? তো সাহেলি সুইসাইড করার চেষ্টা করে কিন্তু সে পারে না, কারণ তার মধ্যে এত সাহস নেই। তো সেই দিন রাত্রেবেলা সাহেলি সেই ছেলেটিকে ডাকে যার সঙ্গে সে মাঠে অন্তরঙ্গ হয়েছিল। তো ছেলেটি দরজা খুলতেই চমকে যায়, কারণ সাহেলি অলরেডি অর্ধেক পোশাক খুলেই দেখেছে। তো সাহেলি তার হাতে একটা চাবুক দিয়ে বলে তাকে মারতে। তো ছেলেটি তো অবাক হয়ে যায়, কিন্তু সাহেলি তাকে মারতে বলে। তো ছেলেটি সাহেলিকে মারতে থাকে। সাহেলি আত্মচিৎকার করছে, তবুও সে বলছে আমাকে মারো। তো মার খেতে খেতে সাহেলি যখন নিচে পড়ে যায় তখন ছেলেটি তাকে ধরতে যায়। তখন সাহেলি এমন জোরে চিৎকার করে ওঠে, ছেলেটি ভয়তে সেখান থেকে পালিয়ে যায়। তো পরের দিন সাহেলি বেখেয়ালি ভাবে এদিক ওদিক ঘুরতে থাকে, কারণ তার তো কিছুই নেই, কেউও নেই। তার যেদিকে দু চোখ যায় সেদিকে এসে যেতে থাকে। আর যখন তারা আবার বাঁ হাতটা কাঁপতে শুরু করতো, অর্থাৎ তার মধ্যে যখন আবার ওই অনুভূতি জাগতো, তখন হাতের কাছে যাকেই পেত তার সঙ্গেই সে ফিজিক্যালি হয়ে যেত। তো একদিন রাত্রেবেলা সাহেলিকে কিছু লোক তাড়াও করে, তো সাহেলি কোনো মতে পালিয়ে বাঁচে। তো এর মধ্য দিয়ে কিছুদিন কেটে যায় এবং সে যেখানে সেখানেই শুয়ে পড়তো। এই ব্যাপারটা আবার গ্রামবাসীর চোখে পড়ে যায়। তো গ্রামবাসীরা সাহেলির এই ব্যাপারটা জমিদার প্রকাশকে এসে জানায়। তো জমিদার প্রকাশ সাহেলিকে তার কাছে নিয়ে আসতে বলে। তো এদিকে সাহেলিকে দেখতে পাই সে বাড়িতে আজকে খুব ভালো করে সাজছে। সাহেলি যেন আজকে একটু খুশিই আছে, সে কোথাও একটা যাচ্ছিল। আর তখনই সেখানে গ্রামবাসীরা চলে আসে এবং সাহেলিকে টেনে হিঁচড়ে জমিদার প্রকাশের কাছে নিয়ে আসে। তো প্রকাশ সাহেলিকে বলে, তুই গ্রামের পরিবেশ কেন নষ্ট করছিস? যেখানে সেখানে যার তার সঙ্গে ফিজিক্যালি কেন হয়ে যাচ্ছিস? এত নেশা তোর? এবং যাচ্ছে তাই ভাবে তাকে অপমান করতে থাকে। কিন্তু সাহেলি শুধু কাঁদতেই থাকে, তার কাছে বলার মতো কোনো উত্তরই নেই। এবং প্রকাশ গ্রামবাসীদের বলে সাহেলিকে মেরে ধরে গ্রাম থেকে বের করে দিতে। তো গ্রামের ছেলে বউ সবাই সাহেলিকে যাচ্ছে তাই ভাবে মারতে থাকে, ইট পাথর যা পাচ্ছে তাই ছুঁড়ে মারতে থাকে এবং সাহেলিকে গ্রাম থেকে একেবারেই বার করে দেয়। তো পরের দিন ওই কুয়া থেকে সাহেলির বডি উদ্ধার করা হয়। তো সবাই মনে করে যে সাহেলি অপমান সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করে নিয়েছে। তো এরপরে ঘটনা প্রেজেন্টে আসে। তো নানিকে যেহেতু ধরে ফেলা হয়েছিল তাই তাকে পুলিশে দেওয়া হয়। তো নানি মায়াকে বলে, ম্যাম আমি কিছুই করিনি, আর কাউকে মারিও নি, আর দেয়ালে লেখার ব্যাপারে আমি কিছুই জানি না। যেহেতু মঙ্গলবার রাতে করেই কেউ একজন দেয়ালে লিখে যাচ্ছিল একজন আরেকজনের অ্যাফেয়ারের ব্যাপারে এবং তারপরেই তাদেরকে মেরে ফেলা হচ্ছিল, তাই আমি একটা প্ল্যান করেছিলাম। আসলে আমি আর গুরুজার বোন একে অপরকে ভালোবাসি, তাই আমাদের কথাটা আমি দেয়ালে লিখতে যাচ্ছিলাম। আর এটা যদি সবাই জেনে যেত তাহলে সবাই ভয় পেয়ে যেত, আমাদের না মেরে ফেলা হয়, তাই আমাদের বিয়ে দিয়ে দিত। তো কিছুক্ষণ পরে পোস্টমর্টম রিপোর্ট চলে আসে। মায়া রিপোর্টটি দেখে বলে, নানিকে ছেড়ে দাও, ও সত্যি কথাই বলছে। তো এইদিকে গ্রামে আবারও মিটিং বসে। যেহেতু নানিকে ছেড়ে দেওয়া হয়েছে সুতরাং নানি কাউকেই মারিনি, তাহলে এইগুলো অন্য আর একজন করছে। আর আজকেও তো মঙ্গলবার, তাই তারা আজকেও আবার সারা গ্রাম টহল দিতে থাকে। তো সবাই ঘুরতে ঘুরতে একটি লোক আলাদা হয়ে পড়ে এবং সে থমকে দাঁড়িয়ে যায়। সেখানে সে মা লক্ষ্মীর উগ্র মুক্তি দেখতে পায় এবং সে ভয় পেয়ে চিৎকার করতে করতে সেখান থেকে পালিয়ে যায় এবং লোকজন তার কাছে চলে আসে। লোকটি বলে, গ্রামের এইসব ঘটনার পিছনে ওই মহালক্ষ্মীর হাত আছে, আমি এক্ষুনি দেখে আসলাম। গুরুজা বলে, কি বলছো এসব? স্বাভাবিক অর্থেই গ্রামের কেউই তা বিশ্বাস করে না। তো এদিকে সেই লক্ষ্মী ওরফে সেই মাথায় ও হাতে আগুন নিয়ে যাওয়া মহিলাটিকে দেখতে পায়। আসলে একে দেখেই লোকটি ভয় পেয়ে পালিয়ে গেছে। আসলে এই মহিলাটি ওই মহালক্ষ্মীর মন্দিরেই কাজ করে। আসলে মাথায় ও হাতে আগুন নিয়ে রাত্রে বেলা সবার অলক্ষ্যে বেরোনোটা একটা পুজোর রীতি। এটা এই মহিলার বংশ পরম্পরায় চলে আসছে, তাই মহিলাটি প্রতি মঙ্গলবার রাতে এইভাবে ঘুরে বেড়ায়। তো গ্রামবাসীরা এদিকে একটা চিৎকারের শব্দ শুনতে পায়, অর্থাৎ চিৎকার করে তাদেরকে কেউ ডাকছে। তো সবাই সেখানে ছুটে এসে দেখে সেখানে ড্যানিয়েল দাঁড়িয়ে আছে, আর তার সামনে দেয়ালে এমনি একটা কোম্পানির অ্যাড লেখা আছে। গুরুজা ড্যানিয়েলকে বলে, এই লেখা দেখে তুই চিৎকার করলি কেন? ড্যানিয়েল বলে, আমি তো চিৎকার করিনি, আমিও তো কারুর চিৎকার শুনে এখানে আসলাম। আর ওইদিকে আজ রাতে মায়াও গাড়ি করে বেরিয়েছে।
তো গুরুজা কিছুক্ষণ ভেবে বলে, আসলে আমাদেরকে বিভ্রান্তিতে ফেলা হয়েছে। সমস্ত গ্রামের লোককে একদিকে পাঠিয়ে দেওয়া হয়েছে, আর ওইদিকে গ্রামে হয়তো কেউ দেয়ালে লিখছে বা কাউকে মারা হচ্ছে। চলো শিগগিরই গ্রামে চলো। আর এদিকে ডাক্তার বিশ্বনাথকে দেখতে পায়, সেই দেয়াল লিখতে আসে। সে দেয়ালে কিছু একটা লিখতে যাবে, এমন সময় পিছন দিক থেকে মায়া হাততালি দিতে থাকে আর বলে, ডাক্তারবাবু আপনার মুখোশ খুলে গেছে। একবার ভূত দেখার নাটক করলেন সবার সামনে, আবার গ্রামে ভালো মানুষ হয়ে থাকেন। আপনি তো ভালোই নাটক করতে জানেন। আসলে সেই দিনকে ডাক্তার ওই সাহেলি কুয়োতে পড়ে যাবার ব্যাপারটা গ্রামবাসীকে মিথ্যে বলেছিল। আসলে সে এরম কিছুই দেখেনি, কিন্তু সে এমনটা কেন বলেছিল? আর মায়ার ডক্টর বিশ্বনাথের উপরে সন্দেহ হওয়ার কারণ ওই পোস্টমর্টম রিপোর্ট দেখে। তো যে 4 জন মারা গেছিল ওদের শরীরে অজ্ঞান হবার ওষুধ পাওয়া গেছিল, আর এই রকম ওষুধ একমাত্র এই ডাক্তারই জানতে পারে, কারণ এই গ্রামে অধিকাংশ মানুষই মূর্খ, আর গ্রামে ডাক্তার বলতে এই একজনই আছে। সুতরাং সন্দেহটা স্বাভাবিক অর্থেই ডাক্তারের ওপরেই আসবে। তো মায়া ডক্টর বিশ্বনাথকে অ্যারেস্ট করতে যায়, কিন্তু তাদের মধ্যে এখানে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। আর এর মধ্যেই ডক্টর মায়াকেও সেই অজ্ঞান হবার ওষুধটি দিয়ে দেয়, আর এখানেই সিন কাট হয়ে যায়। কিছুক্ষণ পরে মায়ার জ্ঞান ফেরে এবং সে নিজেকে একটা ঘরে বাঁধা অবস্থায় আবিষ্কার করে। মায়া ডক্টর বিশ্বনাথকে বলে, ডাক্তার আপনাদের ধর্ম তো মানুষদের প্রাণ বাঁচানো, তাহলে আপনি কেন মারছেন মানুষগুলোকে? ডাক্তার বলে, সাহেলির জন্য। এই কথাটা শুনে মায়া অবাকও হয় আর রেগেও যায়। মায়া বলে, ও সম্বন্ধে আমি কেস স্টাডি করেছি, যে যাত্রার সঙ্গে শুয়ে বেড়াতো, ওর জন্য মানুষকে আপনি মারছেন। ডাক্তার রেগে গিয়ে বলে, চুপ একদম, সত্যিটা না জেনে উল্টো পাল্টা কথা বলবে না। যদি আসল সত্যি জানতে তাহলে এইরকম কথা কখনোই বলতে না। তো সিন এখান থেকে আবারও ফ্ল্যাশব্যাকে যায়। তো ডাক্তার একদিন রাত্রেবেলা ফিরছিল এবং সে রাস্তার ধারে সাহেলিকে পড়ে থাকতে দেখে। আসলে সাহেলি সেদিন তারা খেয়ে ওখানেই বেহুশ হয়ে পড়েছিল। তো সাহেলিকে ওইভাবে পড়ে থাকতে দেখে ডক্টর বিশ্বনাথের মায়া হয় এবং তাকে সেখান থেকে তুলে তার ডিসপেন্সারিতে নিয়ে আসে। তো সাহেলির যখন জ্ঞান ফেরে, সাহেলি ডাক্তারকে বলে, আমার জীবনে কিচ্ছু নেই, আর আমাকে মেরে ফেলুন। ডাক্তার তাকে শান্ত করে আর বলে, কি হয়েছে তোমার? তো সাহেলি সাহস করে ডাক্তারকে সব খুলে বলে। তো ডাক্তার এইবারে সাহেলিকে শহরে নিয়ে আসে এবং তার চিকিৎসা করায়। তারপরে সাহেলিকে একটা সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে আসে এবং সাহেলির কিছু টেস্টও করায়। তো রিপোর্ট হাতে পেয়ে মনোবিদ মহিলাটি ডক্টর বিশ্বনাথকে বলতে থাকে, সাহেলির একটা বড় সমস্যা আছে, ওর হাইপার সেক্সুয়াল ডিসঅর্ডার আছে। মেয়েদের মধ্যে এমনি শারীরিক চাহিদা একটু বেশিই থাকে, যা কিছু মেয়ে কন্ট্রোল করতে পারে আর কিছু মেয়ে পারে না। আর সাহেলির মধ্যে এই শারীরিক চাহিদা স্বাভাবিকের তুলনায় অত্যাধিক বেশি আছে। তার ইচ্ছে না হলেও তার শরীর শোনে না, সে নিজেকে ধরে রাখতেই পারে না। তো ডাক্তার আরো বলে, একটা সাধারণ মেয়ের তুলনায় সাহেলির মধ্যে সেক্সুয়াল চাহিদা 10 গুণ বেশি, অর্থাৎ তার শরীরের মধ্যে 10 গুণ হরমোন প্রবাহিত হয়, যা সত্যিই কল্পনার বাইরে। বিশ্বনাথ বলে এর কারণ। তো ডাক্তার জানায়, সাধারণত এর অনেক কারণ হতে পারে। বেশি অর্ধেক মেন্টাল ডিপ্রেশন, ছোটবেলার কোনো ঘটনা, তার কষ্ট দুঃখ কাউকে বলতে না পারা। তাছাড়া সাহেলি নিজেই লজ্জায় ছিল, সে কাউকেই বলতে পারেনি, সে নিজেকে অনেকবার আঘাতও করেছে। ওর ওষুধের থেকে একটা মেন্টাল সাপোর্টের প্রয়োজন, যাকে ও বিশ্বাস করতে পারবে, নিজের মনের কথাগুলো বলতে পারবে, তাহলেই আস্তে আস্তে এই ব্যাপারটা ওর শরীরে সয়ে যাবে। তো এইসব শুনে ডক্টর বিশ্বনাথের সাহেলির ওপরে মায়া হয়, কারণ তারও একটা সাহেলির বয়সী মেয়ে ছিল। সে তার শ্বশুরবাড়ির নির্যাতন সহ্য করতে না পেরে সে নিজে আগুনে পুড়ে আত্মহত্যা করে নেয়। তাই ডক্টর বিশ্বনাথ সাহেলিকে তার নিজের মেয়ে মতো করেই দেখতে থাকে। তো সিন বর্তমানে আসে। ডক্টর মায়াকে বলে, সাহেলি যখন ভালো হয়ে যাচ্ছিল প্রায়, তখন ওর জীবনে একটা ছেলে আসে। মায়া বলে, কে? এবং সিন এখানে কাট হয়। আর এইদিকে বাসুকে দেখতে পাই, যে ওই দেয়ালে লেখার লোকটিকে খুঁজে বেড়াচ্ছিল। তো সে আচমকা সেখানে ওই শ্মশানে মরা পোড়ায় ওই মাস্ক পরা লোকটিকে দেখতে পায়। তো বাসু গুরুত্ব না দিয়ে চলেই যাবে, এমন সময় সে বাসুর উপরে আক্রমণ করে দেয় এবং তাদের মধ্যে এখানে বিশাল একটা ফাইট হয়। তো একসময় বাসু লোকটির পেটে ছোড়া ঢুকিয়ে দেয় এবং তার মাস্কটি খোলার চেষ্টা করে। বাসুও দেখতে চায় যে কে আসলে এ, কিন্তু লোকটি ছাড়িয়ে সেখান থেকে পালিয়ে যায়। বাসু এদিক ওদিক খুঁজতে থাকে, আর এমন সময় আচমকা ওই লোকটি একটা ত্রিশূল নিয়ে বাসুর বুকে ঢুকিয়ে দেয়। বাসু ওখানেই মারা যায়। তো এদিকে ডাক্তার মায়াকে বলে, আমি একটা জিনিস খেয়াল করেছিলাম, একটা মাস্ক পরা লোক প্রায় সময় সাহেলিকে ফলো করতো আমার বাড়ি এসে। তো একদিন আমি ওই লোকটিকে হাতে নাতে ধরে ফেলি এবং তাকে জিজ্ঞাসা করি যে তুমি কে, সাহেলির সঙ্গে তোমার কি সম্পর্ক, বারবার তুমি দেখতে আসো ওকে। তো এরপর একদিন ডাক্তার নিজেই ওই লোকটিকে সাহেলির কাছে নিয়ে আসে। তো লোকটি এইবারে মাস্ক খুলে সাহেলির সামনে আসে। কি চিনতে পেরেছো একে? হো, পারবেই বা কি করে, ছোট্টবেলায় দেখেছিলে তো। এ আসলে সেই রবি। না, রবি সেই দিন আগুনে পুড়ে মারা যায়নি। তো ছোট্টবেলায় সাহেলি একদিন রবিদের বাড়িতে যায়, কিন্তু রবির বাবা সাহেলির সঙ্গে খারাপ আচরণ করতে শুরু করে। আর এমন সময় সেখানে রবিও চলে আসে, আর সাহেলি কাঁদতে কাঁদতে রবিকে গিয়ে জড়িয়ে ধরে এবং সে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়।
রবির এটা দেখে খুব কষ্ট হয়, রাগ হয়। তো সেদিন রাত্রেবেলা রবির ঠিক ঘুম আসছে না, তার অস্বস্তি হচ্ছে যে সাহেলির সঙ্গে তার বাবা এমনটা করলো, এবং তার মাথায় একসময় রাগ উঠে যায় এবং তার ঘুমন্ত বাবাকে সে মেরে ফেলে। তারপরে সে তাদের কুঠুরিতে আগুন লাগিয়ে দেয় এবং তারপরে সে ঘর থেকে বেরিয়ে যায়, কিন্তু তার মুখ একটু পুড়েও গেছিল। তো তারপরে কুঠুরিতে আগুন লেগেছে দেখে গ্রামের সবাই এটাই ভেবে নেয় যে এই কুঠুরির মধ্যে রবি ও রবির বাবা দুজনাই পুড়ে মারা গেছে। কিন্তু রবি এসে লক্ষ্মী মন্দিরে বসে থাকে এবং সে অনেক কাঁদতে থাকে। তারপরে সে তার পোড়া মুখ ও তার পরিচয় লুকানোর জন্য ওই মহালক্ষ্মীর মাস্কই পরে থাকে। তো সাহেলি রবিকে চিনতে পেরে তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর বলে, তুমি আমাকে ছেড়ে আর কখনো কোথাও যাবে না, আমি যে বড্ড একা, আমার তো আর কেউ নেই। তো রবিও তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। রবি বলে, তারপর থেকে তোমার কাছাকাছি আমি সবসময় ছিলাম, তুমি যাই করতে যেখানেই যেতে তোমার সঙ্গে আমি ছায়ার মতো লেগেছিলাম, শুধু তোমাকে লুকিয়ে। তোমাকে অন্য ছেলের সঙ্গে খুশিতে থাকতে দেখে আমি খুশি হতাম। আমার বাবা সেই দিন তোমার সঙ্গে যা করেছিল তারপর থেকে লজ্জায় আমি তোমার সামনে আসতে পারিনি। রবি বলে, এখন যখন তোমার সামনে আমি এসেই গেছি আর যাব না, আমি তোমাকে খুবই ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। সাহেলি বলে, না না না, আমি অপবিত্র হয়ে গেছি। রবি বলে, তোমার দেহ অপবিত্র, কিন্তু এই মনটা তো ফুলের মতো পবিত্র, আমি তোমাকেই বিয়ে করব। তোমাকে যে আমি ছোট্টবেলা থেকে ভালোবাসি, আর এখন কি করে ছেড়ে যাই। তো ডক্টর বিশ্বনাথও এদের ভালোবাসা দেখে খুশি হয় আর এদেরকে বলে, তোমরা বিয়ে করে এই গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যাও, তোমরা তোমাদের অতীত ভুলে সুখে শান্তিতে সেখানে থেকো। তো পরের দিন ডক্টর বিশ্বনাথ ও রবি বিয়ের কেনাকাটা করে যখন গ্রামে আসে, তখন সে দেখতে পায় গ্রামের লোকেরা একদিকে দৌড়াচ্ছে। তো ডক্টর বিশ্বনাথ একজনকে দাঁড় করিয়ে বলে, কি হয়েছে? তো সেই লোকটি বলে, জমিদার বাবু সাহেলিকে গ্রাম থেকে বের করে দিয়েছিল, তাই সাহেলি কুয়াতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। এটা শুনে রবি খুব কষ্ট পায়, সে পেয়েও হারালো। তো তারপরে ডক্টর আর রবি কুয়ার ওখানে আসে আর সেখানে সাহেলিকে মৃত অবস্থায় দেখতে পায়। তো সিন বর্তমানে আসে। মায়া ডক্টরকে বলে, তাহলে দেয়ালের লেখাটা আপনি লিখতেন, আর যাদেরকে মারা হয়েছে সেগুলো রবিই মেরেছে তাহলে, তাই তো? তো সে যাই হোক, সাহেলির যে এরকম একটা প্রবলেম আছে এটা আপনি তো গ্রামবাসীদের জানিয়ে দিতে পারতেন, তাহলে আর সমস্যা হতো না। তো ডাক্তার এইবার চিৎকার করে বলে ওঠে, যে সমাজে মেয়েদের পিরিয়ড হলে লজ্জার কারণ হিসেবে ধরা হয়, লুকিয়ে রাখা হয়, অপবিত্র মানা হয়, আর সেখানে আমি এরকম একটা প্রবলেমের ব্যাপার সারা গ্রামকে জানিয়ে দিলে ওরা ব্যাপারটা কখনোই স্বীকার করতো না, বরং সাহেলি আরো হাসির খোরাকে পরিণত হতো। মায়া বলে, আচ্ছা ঠিক আছে, সাহেলি তো আত্মহত্যা করেছিল, তাহলে গ্রামের মানুষগুলোকে কেন মারছো তোমরা? ডক্টর বিশ্বনাথ বলে, না, সাহেলি আত্মহত্যা করেনি, ওকে মারা হয়েছিল। 6 জন মিলে ওকে মেরে ফেলেছিল, তাদের মধ্যে তো 4 জনকে মেরেই ফেলেছি, আর 2 জন বাকি আছে। হয়তো রবি ফটোগ্রাফার বাসুকেও এতক্ষণে মেরে ফেলেছে, আর বাকি আছে 1 জন। আর এদিকে এদের কথাবার্তা অনেকক্ষণ ধরেই একজন শুনে যাচ্ছে, সে হচ্ছে জমিদার প্রকাশ। আসলে সে গ্রাম টহল দিতে দিতে এখানে চলে এসেছিল এবং ঘরের মধ্যে মায়া ও ডাক্তারকে কথা বলতে দেখে সে বাইরে দাঁড়িয়ে যায়। তো এইদিকে মায়া ডক্টর বিশ্বনাথকে বলতে থাকে, লাস্ট কে সেই একজন আছে আর। তো এখানেই সিন কাট হয়ে যায়। তো জমিদার প্রকাশ বাড়িতে আসে। তো তার স্ত্রী শান্তি এসে বলে, কে মারছে, কে দেয়াল লিখছে, তোমরা ধরতে পেরেছো তাকে? তো প্রকাশ আচমকায় তার স্ত্রীর গলা চেপে ধরে আর তার স্ত্রীকে বলতে থাকে, নিজেই সবকিছু করে এখন আবার জিজ্ঞাসা করছিস কে কাদেরকে মারছে, হ্যাঁ? আর ওইদিকে ডক্টর বিশ্বনাথ বলে, সেই ষষ্ঠ ব্যক্তি হচ্ছে জমিদারের স্ত্রী শান্তি। কি চমকে গেলে? যে সবসময় পুজো অর্চনা নিয়েই থাকে, শান্তশিষ্ট, সে এইরকম মারধর কেসের মধ্যে কিভাবে জড়িত? তো সিন এইবার একটু ফ্ল্যাশব্যাকে যায়। তো সেই দিন রাতে যেদিনকে সাহেলিকে কিছু লোক তাড়া করেছিল, তো সাহেলি সেই লোকগুলোর হাত থেকে বাঁচতে গ্রামেরই এক সাইডের একটা পুরাতন বাড়ির কাছে এসে লুকায় এবং সেই ঘরের জানালা দিয়ে সাহেলি দেখতে পায় বাসু ও জমিদারের স্ত্রী শান্তির মধ্যে অবৈধ সম্পর্ক আছে এবং তারা এখানে একটু যোগ ব্যায়াম করছিল। তো সাহেলি এই দৃশ্য দেখে চমকে যায় এবং সে সেখান থেকে পালাতে যায়, কিন্তু আওয়াজ হওয়ায় জমিদারের স্ত্রী শান্তি তাকে দেখে ফেলে। তো শান্তি তো এইবারে ভয় পেয়ে যায় যে সাহেলি যদি মুখ খোলে তাহলে তার তো সম্মান সব গেছে। তো সে এইবারে সাহেলিকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয় এবং বাসুর সঙ্গে মিলে আর গোপনীয়ভাবে শান্তির আন্ডারে কিছু লোক কাজ করতো, তাদের দ্বারাই সাহেলিকে মেরে ফেলার প্ল্যান করে। আর এরা 6 জন থেকেই সাহেলির নামে পুরো গ্রামে বদনাম রটিয়ে দেয়, মানে ছিল তিল করে দিয়েছে তাল। এবারে গ্রামের লোক জমিদারের কাছে সাহেলিকে নিয়ে আসে এবং জমিদার প্রকাশ তাকে গ্রাম থেকে বের করে দেওয়ার আদেশ দেয়। আর সাহেলি যখন গ্রামের বাইরে চলে গেছিল তখন এরা 6 জন সাহেলিকে ধরে আনে এবং তারা সাহেলিকে ওই কুয়ার কাছে নিয়ে আসে এবং তার গলায় ফাঁস আটকে মেরে ফেলে। তারপরে তাকে ওই কুয়াতেই ফেলে দেয়। আর জমিদার প্রকাশ তো বদমেজাজি লোক, তার স্ত্রীর সঙ্গে এখানে তার মুখ গলাবড়ি থেকে মারপিট সবই হয়। তো একসময় জমিদার প্রকাশ তার স্ত্রীকে উপর থেকে নিচে ফেলে দেয় এবং নিচে এসে তার গায়ে আগুন লাগিয়ে জ্যান্ত অবস্থাতেই মেরে ফেলে। তো ডক্টর এই দৃশ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখে। আর ওইদিকে রবিকে দেখতে পায়, সে মানসিক শারীরিক 2 দিক দিয়েই আহত।
অতঃপর সে কুয়াতে নিজেই লাফ দেয় এবং সে নিজেকেও শেষ করে দেয়। তো পরের দিন সকালে জমিদার বাড়িতে পুলিশ আসে। তো মায়া প্রকাশকে জিজ্ঞাসা করে আপনার স্ত্রী কিভাবে মারা গেছে। জমিদার প্রকাশ বলে এই গ্রামের ভালোর জন্য আমার স্ত্রী নিজেকে মহালক্ষ্মীর কাছে আহুতি দিয়ে দিয়েছে। তো এখানেই কেস ক্লোজ হয়ে যায়। তো পরের দিন ডক্টর যখন প্রকাশের চিকিৎসা করতে আসে তখন ডক্টর প্রকাশকে বলে আপনি আপনার স্ত্রীকে এত মহান কেন বানিয়ে দিলেন, সবার সামনে মুখোশটা তো খুলেই দিতে পারতেন। প্রকাশ বলে আমার স্ত্রী খুবই নিরীহ, মানে সবার কাছে আর কি, সে ভালো মানুষের মুখোশ পড়েছিল, তাই আমি চাইনি গ্রামবাসীদের বিশ্বাসটা ভেঙে যাক, কারণ এই গ্রামের সবাই আমার স্ত্রীকে খুব ভালোবাসতো, পছন্দ করতো, যে ওনার মতো মানুষ হয় না। তো ডক্টর বিশ্বনাথ যখন চলে যাচ্ছিল তখন প্রকাশ ডাক্তারকে বলে আচ্ছা একটা কথা, সাহেলিকে আমার স্ত্রী আরও 5 জন মিলে মেরেছিল, এইটা আপনি কি করে জানলেন? ডাক্তার হাসতে থাকে। আর আমাদের সেই অন্ধ পুলিকে দেখানো হয় যে আর কি কাশির সঙ্গেই থাকতো সবসময়। আসলে পুলি অন্ধ ছিল না, তার আসলে কাজ করতে ভালো লাগতো না, ওই জন্য মানুষের থেকে সিম্প্যাথি নিয়ে বসে বসে খাওয়ার ধান্দা ছিল তার। তো এমনই একদিন ওই কলা বাগানের পাশে, মানে ওই কুয়ার কাছে সে একটু খাওয়া দাওয়া করছিল, আর এরা 6 জন যখন সাইলিকে মেরে ওই কুয়াতে ফেলে দিচ্ছিল, পুলি এখানে বসে সব দেখেছিল। আর পরের দিন সকালে যখন গ্রামবাসীরা চলে গেলে সাইলির লাশের পাশে বসে ডক্টর আর রবি কান্নাকাটি করছিল, তখন সেখানে পুলি চলে আসে। কাল রাতের সমস্ত ঘটনা বিস্তারিত এদেরকে জানিয়ে দেয় যে সাইলি আত্মহত্যা করেনি, তাকে এই 6 জন মিলে মেরেছে। আর তারপরেই তো এদের মাস্টার প্ল্যান শুরু হয়। আর সাহেলিকে যেহেতু মঙ্গলবারে মারা হয়েছিল, তাই তারা সবাইকে মঙ্গলবারেই মারতে থাকে। আর এখানেই গল্পটি শেষ হয়ে যায়। তো গল্পটি কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকের মতো টাটা।